বৈদেশিক যে খবরটি যেটি হচ্ছে যুদ্ধের খবর, সেটির কারণে যে সারা বিশ্বে নানা প্রভাব, সেই প্রভাবের বাইরে আসলে আমরাও নই। সেই খবর নিয়ে আলোচনা করব। তবে এর মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে রাজনীতির খবর, যেটির প্রতি সবারই আগ্রহের জায়গাটা সবচেয়ে বেশি এবং দেশের মানুষের আগ্রহের জায়গা বেশি। জহুরুল, আপনাকে দিয়ে যেটা শুরু করি সেটি হচ্ছে, আমরা দেখছি 11 দলীয় জোট, তারা বিরোধী দলের যে জোটের নেতারা আছেন তারা এরই মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন এই দাবিতে যে গণভোট বাস্তবায়ন করছে না বর্তমান সরকার, এবং তারা বিক্ষোভ করবেন এবং তারা এক ধরনের নানা রকম বক্তব্য আমরা দেখছি। রাজনৈতিক সরকারকে টেনে হেসে নামিয়ে ফেলা হবে, আগের সরকারের উদাহরণ দিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে আলোচনা তো চলছে এবং সংসদ অধিবেশনও চলছে, এখনই কি এতটা এগ্রেসিভ আচরণ করবার মতো পরিস্থিতি কি আসলে হয়েছে, নাকি সরকারকে আরো সময় দেওয়া দরকার ছিল? জি, ধন্যবাদ তানিয়া। আপনার প্রশ্নটাই কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি। মানে আসলে ইটস টু আর্লি টু 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 সি সামথিং, মানে যেভাবে তারা অ্যানাউন্স করেছে আর কি। পার্লামেন্ট ইজ ইন সেশন, প্রতিদিনই এটা নিয়ে ডিবেট হচ্ছে, কথা হচ্ছে, এবং বিরোধী দলীয় সদস্য যারা আছেন তারাও মন খুলে সমালোচনা করছেন এবং সেটার জন্য তারা পর্যাপ্ত স্পেসও পাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির যে বিউটি, সেটা একটা এক্সারসাইজের ব্যাপার, একটা অনুশীলনের ব্যাপার। আসলে আমরা কিন্তু খুবই অধৈর্য একটা মানে কি বলবো, যে জাতি বলবো, অথবা আমাদের ওভারঅল যে বিহেভিয়ারটা, সেটার মধ্যেও কিন্তু লজিক্যাল রেশনাল বিহেভিয়ারের অভাব আছে। 5ই অগস্টের পরে আমরা ভেবেছি যে স্বৈরাচার বা ফ্যাসিজমের একটা চূড়ান্ত অবসান ঘটে গেছে উনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, কিন্তু বিষয়টা তো তা নয়। এটা একটা কি বলবো, যে এটা একটা অবয়ব, এটা একটা কি বলবো, যে চরিত্র, একটা একটা কাঠামো, রাষ্ট্র কাঠামো। এখন ওখানে ধরো ওভারনাইট আপনি সব কিছু পরিবর্তন আনতে পারবেন, এই আশাটা করাটাই আমি মনে করি ভুল ছিল। আপনি কিছু রাজনৈতিক দলের নেতা মিলে বা পার্টি মিলে তত্ত্বাবধান মানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তারা বেশ কিছু কি বলে আলাপ আলোচনার মাধ্যমে এমন একটা চার্টার তৈরি করলেন, যে চার্টারটার শুরুতেই কিন্তু এক ধরনের অনৈক্যের ইয়ে ছিল, মানে আভাস ছিল, এবং বিএনপি সেটা কিন্তু পরিষ্কার করে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন রাজনৈতিক কৌশলগত কারণে হয়তো বলবে যে না, বিএনপি এখানে ডাবল স্ট্যান্ডার্ড করেছে, ইলেকশনের আগে গণভোটের পক্ষে বলেছে, হ্যাঁ বলেছে, অতঃপর এখন এসে তারা কেন ডিলিডালি করছে। আসলে এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে, ডেফিনেটলি আমাদেরকে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে জবরদস্তিমূলকভাবে কিন্তু কোনো কিছু আসলে প্রতিষ্ঠা করা কঠিন। যদি মনে করেন যে জুলাই চার্টারে অনেক লজিক্যাল ডিমান্ড বা আকাঙ্ক্ষা আছে জাতির, কোনো এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই, কিন্তু যখন পার্লামেন্ট রচিত হয়েছে, যখন জনগণের একটা ইচ্ছার একটা প্রতিফলন ঘটেছে একটা নির্বাচনের মাধ্যমে, সেখানে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত সেই পার্লামেন্টকে, সেখানেই জনগণের সার্বভৌমত্ব রয়ে গেছে। তো ওইটাকে ডিফাই করে সকাল সন্ধ্যা যদি আমরা আবার সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির মানে সূচনা করতে চাই, বা সেটাকে একটা হুমকি হিসেবে, কার্ড হিসেবে ব্যবহার করি, তাহলে আখেরে কি হবে? একটা স্থিতিশীল বাংলাদেশের যে স্বপ্ন দেখি, একটা সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখে মানুষ, যে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশের যে চিন্তা সবার মধ্যে আছে, সেটা কিন্তু সহজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। তা আমি মনে করি ডেফিনেটলি রাজনীতিতে বিরোধী দলের স্পেস থাকা উচিত, এবং বিরোধী দল তাদের মতামত দিবে, তারা তাদের কথা বলবে, কোনো সমস্যা নেই। অবশ্যই সে লজিক্যাল অপোজিশন থাকতে হবে। বিএনপি যেখানে যেখানে আপনার তাদের মতামতকে অশ্রদ্ধা করছে, অবজ্ঞা করছে, যেখান থেকে তারা ডিফাই করতে চাইছে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে, এবং সেটার প্রতিবাদ হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি যে এটাও ঠিক আছে যে সংসদের বাইরে তারা কথা বলেছে, তার মানে এই নাই যে মানে পৃথিবীতে নরক নেমে এসেছে, সেরকম নয়। তারপরেও এটা একটা ইঙ্গিত যে সরকার যখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছে, ক্ষমতা গ্রহণের অল্প কিছুদিনের মধ্যে আমার মনে হয় যে একটা হাঁপ ছাড়ার একটা সময় দরকার, একটু স্বস্তিরও সময় দরকার। সেই সময়টা কিন্তু তারা এখনো পায় নাই। ইতোমধ্যে কিন্তু আমরা তাদের ব্যর্থতার কথা, তাদের জ্বালানি সংকটের কথা ইত্যাদি নিয়ে কথা বলছি, কিন্তু এই জায়গার মধ্যে আমি মনে করি যে সবাইকে এক ধরনের ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে করে উই ক্যান গেট ওভার দ্য ক্রাইসিস। সংকটটা অতিক্রম করতে হবে। এই সংকটের উপর আরও সংকট চাপিয়ে দেওয়া, রাজনৈতিক সংকট চাপিয়ে দেওয়া, অচলাবস্থা তৈরি করার হুমকি দেওয়া, সেটা আমি মনে করি যে আমরা যে সাফারিংসের মধ্য দিয়ে গেছি, সেই সাফারিংস থেকে একটা উত্তরণের যে সম্ভাবনা, সুযোগ আমরা সব দল মিলে করেছে, তাদের ত্যাগের কোনো সীমা নেই। কিন্তু এখন আমি মনে করি যে এই জায়গার মধ্যে
সবারই একটা দায়িত্বশীল আচরণ এবং করার একটু ধৈর্য প্রয়োজন আসলে ধরা রয়েছে। উচিত। জি। আমি একটু আসতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার কাছে। সেটি হচ্ছে জামায়াতের আমির তিনি বলেছে যে জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক এবং ডাকাতি করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। দুটি প্রশ্ন, আপনারা মনে করছেন জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক এবং ডাকাতি করা হয়েছে? আর গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলছেন, আপনারা কি মনে করেন যে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না? ধন্যবাদ। আম, ধন্যবাদ একাত্তরকে আমাকে ইনভাইট করার জন্য এবং আমার সহ আলোচক বিন্দু এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে মৌলিক অধিকার বা মৌলিক সংস্কারগুলো উপেক্ষা করাটা হচ্ছে একটা আত্মঘাতমূলক সিদ্ধান্ত, যেটার একটা পরিষ্কার কোনো রোডম্যাপ আমরা বর্তমান সরকারের বা সংসদের কোনো আলোচনা সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। এখন আমরা একটু হিস্ট্রি যদি দেখি, যেমন ব্রিটিশ আমলে কিন্তু কোনো সংবিধান ছিল না। আমরা যখন 47-এ দুটো দেশ ভাগ হলো, 47-এর পরে 2 বছর পরে ভারত একটা সংবিধান প্রণয়ন করলো। 10 বছর লাগলো পাকিস্তানের আরেকটা সংবিধান পেতে। কিন্তু ওই সময় 71-এ সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বললো কে? জামাত। কেন? সংবিধানের দোহাই দিয়ে তারা পাকিস্তানের যে অন্যায় সেগুলোকে উপেক্ষা করে একক পাকিস্তান রাখতে চাইছিল, যার কারণে তারা উপেক্ষিত হয়েছিল এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে এগুলোর এক্সপ্লেনেশন দিতে পারেনি। এরপর 71-এর পরে যখন 72-এ আসলো, সবচেয়ে সংবিধানের কথা বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নিজের সংবিধানের দোহাই দিয়ে একবার প্রধানমন্ত্রী, একবার রাষ্ট্রপতি হলেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েম করলেন সংবিধানের দোহাই দিয়ে, তিনি উপেক্ষিত হয়ে গেলেন। এরপর 75 আসলো, 75-এর পরে মরহুম জিয়া রহমান আসলেন, এরশাদ আসলেন, এখানে অনেক সংবিধানের কথা আসলো। দিন শেষে কিন্তু সব চলে গেল। 1990 যখন গণ অভ্যুত্থান হলো, তখন কিন্তু অনেকগুলো টাস্ক ফোর্স হলো। কেন? দেশে যেন আর স্বৈরাচার না আসে, সামরিক বাহিনী যেন ক্ষমতায় না আসে। কিন্তু সেই টাস্কফোর্সগুলোর কথাগুলো যখন তারপরে বিএনপি ক্ষমতায় আসলো, তারা কিন্তু বাস্তবায়ন করলো না। এরপর 96-এ সবচেয়ে বেশি সংবিধানের কথা বললো বিএনপি। তারা তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবে মানবে না সংবিধানের দোহাই দিয়ে, ঠিকই কিন্তু তারা ছিটকে গেল, তত্ত্বাবধায়ক সরকার মানতে হলো। এখন কিন্তু তারাই সবচেয়ে বেশি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এরপর ধরেন আপনি গত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2024 সবচেয়ে বেশি সংবিধানকে সবচেয়ে বেশি সম্মান করে, সংবিধানকে সবচেয়ে বেশি মাথার উপর রাখে তাজ হিসেবে কারা রাখলো? ফ্যাসিস্টরা। কেন? তারা সংবিধানের দোহাই দিয়ে তাদের যে ফ্যাসিজম সেটাকে বাস্তবায়ন করা অনেক সোজা, এই জন্য। এখন দেখেন একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, 1400 তাজা প্রাণ ঝরে গেল, হাজারো হাজারো ছেলে পেলে পঙ্গুত্ব বরণ করলো। এরপরে সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হলো কি এই জিনিসগুলো আমরা করব। 47টা বা 48টা ইস্যু ছিল, যেখানে বিএনপির ডিসেন্ডিং ছিল, যদিও বা জামাতেরও কিছু ডিসেন্ডিং ছিল, কিন্তু এই ডিসেন্ডিং গুলোর পরে কি হলো? সবাই মিলে গণভোট হলো। এখন বিএনপি বলতে পারে আমি গণভোট বা আমি এটা মানি না, আমি ডিসেন্ডিং ছিল। তারা তো সংসদে কোথাও বলছে না স্পেসিফিকলি আমি এইভাবে বাস্তবায়ন করবো না, কিন্তু এইভাবে বাস্তবায়ন করবো, এতদিনের মধ্যে বাস্তবায়ন করব, সে কথাটা তারা স্পেসিফিকলি বলছে না। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এটাই হচ্ছে অনৈতিকতা, একটা বহিঃপ্রকাশ। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এখন দেখেন বিএনপি সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধানকে মানছে, সংবিধানের বাইরে তারা বের হবে না। তাহলে এই যে রক্ত, একাত্তরে স্বপ্নভঙ্গের 71 অনেক মানুষ, লাখো মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ জীবন দান করেছে। সেখানে আমরা বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। 24-এ এসে আবার ছাত্ররা জীবন দিল। আবারও যদি আবার রক্ত দেওয়ার মতো পথ তৈরি করে, তাহলে তো সমস্যা। তাদেরকে বলতে হবে যে আমরা কিভাবে করে এটা বাস্তবায়ন করব।